আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ বিষয়ে হাজির হলাম। অবশেষে কিন্তু এবার মানবাধিকার লঙ্ঘনের সাথে শেখ হাসিনার জড়িতের বিষয়টা সুনিশ্চিত হলো। জাতিসংঘে এবার সেই বিষয়টাই উঠে আসলো। জাতিসংঘের প্রতিবেদনে জেনেভায় উপস্থাপন করলেন এই ভলকার তুর্ক। কি তথ্য দিলেন তার এই প্রতিবেদনে, কিভাবে শেখ হাসিনা এমন নির্যাতন চালিয়েছে তার ভয়াবহ তথ্য এবার প্রকাশ পেয়েছে, যা জানতে পারবেন বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দিব এবার কিন্তু প্রকাশ পেয়েছে শেখ হাসিনার জন্য ভারত ঠিক কত দূর যেতে রাজি। এমন একটি প্রতিবেদন প্রকাশের পর ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। শেখ হাসিনা কি এমন ভারতকে দিয়েছে বা মোদীকে দিয়েছে যার জন্য এখনো যেতে দূর রাজি কত, সে বিষয়টি নিয়ে এক্সক্লুসিভ তথ্য জানিয়ে দেব। এবং সব শেষে আপনাদের মাঝে জানিয়ে দিব এবার জোটে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি। তারা 300 আসনেই প্রার্থী দেবে। এদিকে মুখ খুলেছে নাহিদ ইসলামও। এনসিপির যে সেকেন্ড রিপাবলিক কি, এই বিষয় নিয়ে কি তথ্য দিলেন দেশবাসীকে, সেটাও জানতে পারবেন ভিডিওর শেষ অংশে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন মূল বিষয়টা দেখে নেই। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জড়িতদের সুবিচার নিশ্চিত করা প্রয়োজন বলে তথ্য দিয়েছেন এই ভলকার তুর্ক। জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারী ও সমর্থকদের উপর মানবতা বিরোধী অপরাধ করেছে তৎকালীন আওয়ামী লীগ সরকার। গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে তৎকালীন সরকারের কর্মকর্তারা, আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা এবং ক্ষমতাসীন দলের সদস্যরা। তাদের সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল আন্দোলনকে দমন করা এবং আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখা। এতে জড়িতদের সুবিচার নিশ্চিত করা প্রয়োজন, এসব কথা বলেছেন কিন্তু জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। এমন তথ্য তিনি দিয়েছেন। প্রতিবেদনে স্পষ্ট করে ভলকার তুর্ক বলেন, বাংলাদেশে পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। এর মধ্যে শতাধিক বিচার বহির্ভূত হত্যা, নির্বিচারে গ্রেপ্তার, শিশু, নারীসহ বিরোধীদের নির্যাতন এবং সহিংসতাও চালানো হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের উদ্দেশ্য ছিল আন্দোলন দমন করা এবং সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখা। সবকিছু হয়েছে ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতৃত্বে এবং জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাদেরও নির্দেশনায়। আন্দোলনকারী ও তাদের সহযোগিতার দমনে মানবাধিকার বিরোধী অপরাধ হয়েছে। সরকার আন্দোলনকারীদের চিকিৎসা সেবাও পেতে দেয়নি। এদিকে আন্দোলনের শেষ হওয়ার পর ক্ষমতাচ্যুতদের বিরুদ্ধেও গুরুতর প্রতিশোধ নিতেও দেখা গেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ের হাইকমিশন তিনি আরও বলেন, 5ই আগস্টের পর আগের সরকার সমর্থক এবং পুলিশ ও সংখ্যালঘুদের উপর গুরুতর প্রতিশোধ নিতে দেখা গেছে। পরবর্তী পদক্ষেপ হিসেবে জবাবদিহি নিশ্চিতের বিষয়টিও তুলে ধরেন ভলকার তুর্ক। তিনি বলেন, জবাবদিহি নিশ্চিতে প্রচেষ্টা শুরু হয়েছে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে অনেক মামলা করা হয়েছে, তবে এসব মামলায় সুবিচার নিশ্চিত করতে হবে। জাতিসংঘ একাধিকবার মৃত্যুদণ্ডের বিধান নিয়ে আপত্তি বাংলাদেশের সরকারের কাছে তুলে ধরেছে। জাতিসংঘ চাইছে মৃত্যুদণ্ডের বিধান যেন বাতিল হয়। জাতিসংঘের মানবাধিকার কমিশনার এ বিষয়ে সরকারকে সহায়তা দিতে প্রস্তুত। বাংলাদেশ চলমান সংস্কার কার্যক্রম জটিল বলে উল্লেখ করেছেন কিন্তু ভলকার তুর্ক। তিনি বলেন, আইন প্রতিষ্ঠানগুলোর সংস্কার কার্যক্রম কঠিন বিষয়, কিন্তু সেই সঙ্গে বিদ্যমান নিরপরাধ আইন ও প্রতিষ্ঠানগুলো বিলুপ্ত করাও সংস্কারও জটিল। জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলের তৈরি প্রতিবেদনকে স্বাগতম জানায় আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, বাংলাদেশ জুলাই আগস্ট গণহত্যার নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত এবং ন্যায় বিচার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ, এমনটাও জানিয়েছে। এবং আওয়ামী লীগ সরকার যে দমনপীড়ন চালিয়েছে তার স্পষ্ট উদাহরণ তুলে ধরেন কিন্তু এই ভলকার তুর্ক। নানা বিষয়ে তথ্য তুলে ধরেছেন। জুলাইয়ে ব্যাপক গণহত্যা হয়েছে, সে বিষয়গুলোও তিনি তুলে ধরেন। এ থেকে বোঝা যাচ্ছে এখন আন্তর্জাতিক আদালতেও তার বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল। এবার তুলে ধরতে যাচ্ছি শেখ হাসিনা কি এমন জাদু করেছে মোদীকে, যার জন্য এবার শেখ হাসিনার জন্য এখনো ভারত ঠিক কত দূর যেতে রাজি। এই বিষয়টি নিয়ে কি ব্যাপক আলোচনা সমালোচনাও হচ্ছে। শেখ হাসিনার জন্য ভারত ঠিক কত দূর যেতে রাজি। অতিথি হিসেবে থাকলেও শেখ হাসিনা এখনো কিন্তু ভারতের রাজনৈতিক আশ্রয় পাননি। তাকে সোশ্যাল মিডিয়াতে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিতে অনুমতি দেয়া হচ্ছে। এটা যেমন ঠিক, তেমনি গত মাসের ভারত কিন্তু শেখ হাসিনার বক্তব্য থেকে নিজেদের দূরত্ব বাড়িয়েছে। গত বছরের 5ই আগস্ট সন্ধ্যায় শেখ হাসিনা যখন দিল্লির উপকণ্ঠে হিন্টন বিমান ঘাঁটিতে এসে নামেন, ভারত ধারণা করেছে এটা একটা স্টপ ওভার আর তার মেয়াদ বড় জোর 6 থেকে 7 ঘন্টার জন্যই। সেই ভুল ভাঙাতে অবশ্যই দিল্লির সময় লাগেনি। 6 মাস পেরিয়ে আজ 7 মাস ঠেকলেও তাকে এখনও পাঠানো সম্ভব হয়নি তৃতীয় কোনো দেশে, এবং রাষ্ট্রের অতিথি হিসেবে তিনি আজও ভারতে অবস্থান করছেন। তবে একটা প্রবল অনিশ্চয়তার মধ্যে এতদিন কেটে গেলেও তাকে নিয়ে ভারত কি করতে চাইছে আনুষ্ঠানিকভাবে তার বিন্দুমাত্র কোনো অভ্যাস বা আভাস দিল্লি দেয়নি। অতিথি হিসেবে থাকলেও তিনি এখনও কিন্তু ভারতের রাজনৈতিক আশ্রয়ও পাননি, বিষয়টা মনে রাখতে হবে।
রীতিমতো বিবৃতি দিয়ে ভারত জানিয়েছে শেখ হাসিনা যা বলেছে তা পুরোপুরি ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে বা তার ব্যক্তিগত পরিসর থেকে বলেছেন, এর সাথে ভারতের অবস্থানের কোনো সম্পর্ক নেই। এদিকে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কিংবা তার মন্ত্রণালয়ের ইদানিং একাধিকবার বলেছেন বাংলাদেশের সাথে ভারত সুসম্পর্ক চায়, তবে কিছু যদি আর কিন্তু আছে। এদিকে শেখ হাসিনাকে বিচারের জন্য প্রত্যর্পণ করার অনুরোধ করার বা 2.5 মাস পরেও কোনো জবাব দেয়নি বাংলাদেশ সরকারকে। শেখ হাসিনা নিজে যদিও তার সমর্থকদের উদ্দেশ্যে বাংলাদেশে ফেরার কথা বললেও তবে ভারত বাংলাদেশে তার ব্যক্তিগত রাজনৈতিক পুনর্বাসনে সহায়তা করবে এমন কোনো ইঙ্গিত দেয়নি। এবং সবশেষে যে বিষয়টা এবার তুলে ধরতে যাচ্ছি, জোটে যাবে না বলে হুঁশিয়ারি বার্তা দিয়েছে কিন্তু এবার নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। তারা 300 আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করেছে। আগামী জাতীয় নির্বাচনে অন্য কোনো দলের সাথে জোটে যাবে না তরুণের নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। একইভাবে 300 আসনে এই জাতীয় নাগরিক পার্টি প্রার্থী দেওয়ার ক্ষমতা আছে বলে মনে করে দলটির নেতারা। তারা জানিয়েছে নিবন্ধন পেতে ঈদের পর আবেদন করা হবে। দলের নেতারা জানিয়েছে দলের নিবন্ধন পেতে ঈদের পর নির্বাচন কমিশনে আবেদন করা হবে। আর দলীয় প্রতীক এখনও চূড়ান্ত হয়নি। জাতীয় নাগরিক পার্টির সবার সঙ্গে পরামর্শ করে দলীয় ফোরামে আলোচনার পর দলের প্রতীক নির্ধারণ করা হবে। আগামী নির্বাচন জোট নিয়ে এনসিপির নেতারা জানিয়েছে তারা কারো সঙ্গে জোটে করবে না, তবে ছোট দলগুলোর সুযোগ থাকলে এই জাতীয় নাগরিক পার্টির সঙ্গে জোট গঠনের আলোচনায় হতে পারে। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার জানিয়েছে ঈদের পর দলের নিবন্ধনের জন্য আবেদন করা হবে। দলের আরেক নেতা সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, তরুণদের নেতৃত্বে গঠিত দলটির 300 আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা রয়েছে, আর সেই লক্ষ্যে আমরা কাজ করছি। জাতীয় নির্বাচনের আগে সারা দেশ দলীয় কার্যক্রম বৃদ্ধি আমাদের অন্যতম লক্ষ্য। অন্যদিকে কিন্তু নাহিদ ইসলাম জানিয়েছে সেকেন্ড রিপাবলিকের বিষয়টি নিয়েও জুলাই প্রত্যয়নের আকাঙ্ক্ষা ভিত্তিতে বর্তমান রাষ্ট্র কাঠামো পুনর্গঠন করে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার সংকল্প তুলে ধরেছে অভ্যুত্থানের সংগঠিত বা সংগঠনের জাতীয় নাগরিক পার্টি। এমন তথ্য দিয়েছে এই জাতীয় নাগরিক পার্টি। এমন ঘোষণার প্রেক্ষাপটে সেকেন্ড রিপাবলিক বলতে আসলে কি বোঝায় এবং এটা কিভাবে কাজ করবে তা নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। নাহিদ বলেন, আমাদের সেকেন্ড রিপাবলিকে জাতীয় স্বার্থ এবং সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। ভেঙে পড়া রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়ে তোলা ও তাদের গণতান্ত্রিক চরিত্র রক্ষা করা হবে আমাদের রাজনীতির অগ্রগতিকে। এর মধ্য দিয়ে কেবল আমরা এক পরিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে পারি। ঘোষণাপত্রে বলা হয়েছে, হাজারো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা কেবল একটি সরকারের পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘটেনি। জনগণ বরং রাষ্ট্রের আষ্টপৃষ্ঠ জেঁকে বসা ফ্যাসিবাদের ব্যবস্থা বিলোপের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে এই অভ্যুত্থানের সাড়া দিয়েছিল, যেন জনগণের অধিকার ভিত্তিক একটি রাষ্ট্র পুনর্গঠিত হয়, এমন বার্তা দেন।